নমস্কার সকলকে, লেটস আড্ডা উইথ সৌমেনের একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি এই রকমের ভিডিওগুলো এবার থেকে আপলোড করা শুরু করছি, যেখানে তোমাদের বিভিন্ন কোয়েশ্চেনের আনসার আমি একটি ডিটেল ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, যেটা ব্লগের মধ্যে থাকবে না। কারণ তোমরা অনেকেই গুলিয়ে ফেলো কোন ব্লগে কি রয়েছে, আসলে তোমরা সেরকমভাবে দেখো না বড় ভিডিওগুলো, সেই জন্যই প্রধানত এটা হয়। তো তোমাদের কাছে আজকে থেকে রিকোয়েস্ট করলাম, তোমরা কিন্তু বড় ভিডিওগুলো অনেক কিছু দেখো, কারণ তার মধ্যে ইনফরমেটিভ জিনিস এবং অনেক কিছু জানার জিনিস থাকে, যেগুলো আমার লাইফ সম্পর্কে তোমরা জানতে চাও। তো সেগুলো নিয়ে কিন্তু সেই ডিটেল ভিডিওতে থাকে, তা সেগুলো দেখতে কিন্তু ভুলো না। তার জন্য ভাবলাম এটা আমি একটা ডিটেল ভিডিওতে করি। আজকের ভিডিওটা থাম্বনেল এবং টাইটেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকের ভিডিওটা প্রধানত হতে চলেছে কেন রবীন্দ্র ভারতীতেই আমি ভর্তি হচ্ছি, কেন বিশ্বভারতী নয়, কেন বিশ্বভারতী নয় রবীন্দ্র ভারতী। এটারই আজকের উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরবো। কেন, কি জন্য আমি রবীন্দ্র ভারতীকে চুজ করলাম, বিশ্বভারতীকে নয়, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো শুরু করি। রবীন্দ্রভারতী এবং বিশ্বভারতী। বিশ্বভারতী লোকেটেড হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে, আর রবীন্দ্রভারতী লোকেটেড হচ্ছে কলকাতার একটি প্রাইম লোকেশনে। তো দুটোর মধ্যেই কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, যেরকম ফাইন আর্টস, ভিজুয়াল আর্টস এবং তার সাথে সাথে আর্টসও রয়েছে। তো সেখানে আমরা আর্টসের বিভিন্ন সাবজেক্ট পেয়ে যাচ্ছি, যেমন বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল। ভূগোলটা আছে কিনা আমি ঠিক জানি না, তবে সংস্কৃত, এগুলো আমরা পেয়ে যাচ্ছি। এবং তার সাথে কিন্তু এটা রবীন্দ্রভারতী বিশ্বভারতী দুটোর ক্ষেত্রেই বললাম, যেগুলো সিমিলারিটি। এছাড়াও আমরা ভিজুয়াল আর্টসের অনেক কিছু পাচ্ছি। ভিজুয়াল আর্টসের মধ্যে আমরা পাচ্ছি যেমন স্কাল্পচার, পেন্টিং, পেন্টিং অনার্স, এছাড়া গ্রাফিক ডিজাইনিং, যেগুলো আমি দেখেছি রবীন্দ্রভারতীতে, বিশ্বভারতীতেও সেম রয়েছে আমি দেখেছি। এছাড়াও বিশ্বভারতী এবং রবীন্দ্রভারতীর মধ্যে কিন্তু রয়েছে যেটা ফাইন আর্টস, যেখানে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, এছাড়াও রয়েছে রবীন্দ্রনৃত্য, ভারতনাট্যম, কত্থক এবং আরও অনেক ডান্স ফর্ম এবং নৃত্য বাদ্যযন্ত্রের ওপরে আমরা গ্র্যাজুয়েশন করতে পারি, এমএ করতে পারি, এমনকি পিএইচডি মানে হায়ার স্টাডিজও করতে পারি। তো তার জন্যই কিন্তু প্রধানত এই দুটো ইউনিভার্সিটি, প্রধানত ফাইন আর্টসের জন্যই, ফাইন আর্টস এবং ভিজুয়াল আর্টসের জন্য কিন্তু বহুল প্রচলিত এবং লোকমুখে প্রচারিত। তো তার জন্যই আমি কেন বিশ্বভারতীটা না ভেবে রবীন্দ্রভারতীতে ভাবলাম। এবার তোমাদেরকে আমি পুরোটা বলি। বিশ্বভারতী সেটাই ছিল আমার ফার্স্ট প্রেফারেন্সে। আমি ঠিকই করে রেখেছিলাম সেখানেই ভর্তি হব, এবং সেখানে যদি আমি ফাইন আর্টসে চান্স নাও পাই, যেহেতু এখন একই কলেজে তো অনেক রকম বিষয় নিয়ে অ্যাপ্লাই করা যায়, তো সেক্ষেত্রে আমি আর্টসের কোনো সাবজেক্ট, মানে যেটা আমি সাবজেক্ট অনার্সের দিকে এগোবো, সেটাতে আশা করি আমি চান্স পেয়ে যাবো, কারণ আমার রেজাল্টের ওপরে আমার একটু হলেও ভরসা ছিল। এবার তোমাদেরকে আমি বলি যে কেন আমি রবীন্দ্রভারতীতে গেলাম। বিশ্বভারতীর কথা থেকেই শুরুটা করি তাহলে। বিশ্বভারতী ইউনিভার্সিটির কথা আমি অনেক ছোট থেকেই জানি, সেখানে থেকেও পড়াশোনা করা যায় এবং আমার ক্ষেত্রে সেটাই সুবিধাজনক হতো, কারণ রোজ কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়াটা এতটা সহজ ছিল না। তো ট্রেন জার্নি এতটা আমি পারতাম না সত্যি কথা রোজ। তবে আমি একটা জিনিস ভেবে রেখেছিলাম, ওখানে হোস্টেল অ্যাকোমোডেশন হয়, যেখানে হোস্টেলটা যদি আমি পেয়ে যাই, হোস্টেল অ্যাকোমোডেশন যদি আমি পেয়ে যাই, তাহলে কিন্তু আমি উইকের 5টা দিন ওখানে থাকবো, মানে মানডে টু ফ্রাইডে। আর ফ্রাইডে রাত্রে আমি বাড়ি ফিরে আসবো। স্যাটারডে সানডে আমার ডান্সের ক্লাস, আমার আঁকার ক্লাস, এগুলো সব কমপ্লিট করে আমি আবার মানডে ভোরের ট্রেনে ফিরে যাব ওখানে। আর ওখানে গিয়ে আবার ক্লাস করব, হোস্টেলে থাকবো, সব কিছু। সাথে ইউটিউবটা অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করব, কারণ এখন তো অনেক ক্ষেত্রেই ফোন রাখার ব্যবস্থা রয়েছে, এবং তার সাথে সাথে কলেজ প্রিমিসিয়াসে তো আমি যখন যেগুলো যা যা করছি সেগুলো তো তুলে ধরতেই পারি, সেই রকম। আর এখন তো অনেক হস্টেলেই ওয়াইফাইয়ের সুবিধা থেকে শুরু করে সব রকম, কারণ এখন পড়াশোনাও ইন্টারনেটের সব কিছু। তো তার জন্য কিন্তু আমি এরকমই একটা ভেবে রেখেছিলাম, সেই অনুযায়ী এগোচ্ছিলাম। হঠাৎই আমার সাথে আমার বন্ধুর কথা হয় যে আমরা ভর্তি হব। ও ভর্তি হতে চাইছিল, ও সাবজেক্ট অনার্স নিয়ে, বাংলা অনার্স নিয়ে ভর্তি হওয়ার জন্য ভেবেছিল। আমরা এপ্রিলের একদম লাস্টের দিকে, ওই 4th উইকের দিকে আমরা একটু ফোনে এই নিয়ে কথা হচ্ছিলো। এবার আমার বলে না, এই কথাটা রয়েছে যে যখনই যেটা নিয়ে উৎসাহটা জাগবে তখনই সেই মুহূর্তে সেটা দেখতে হবে। সেটা আমি তাই করেছিলাম। তো আমি যখনই দেখতে পেলাম যে রবীন্দ্রভারতীতে, মানে বিশ্বভারতীর এটা কথা হলো, আমি সঙ্গে সঙ্গে ওয়েবসাইট চেক করলাম। ওয়েবসাইট চেক করতেই আমার মাথায় হাত। কেন বলি তোমাদেরকে, এবার পুরো জিনিসটা তোমাদেরকে একটু বুঝতে হবে। বিশ্বভারতী যখন খুলি তখন দেখি ওখানে অ্যাডমিশন পোর্টালটা অফ হয়ে গেছে এবং দেখাচ্ছে মেরিট লিস্ট। আমি বুঝতে পারলাম না মেরিট লিস্টটা কিসের জন্য, কারণ এখনও তো আমাদের রেজাল্ট আউটই হয়নি, ততদিনের রেজাল্ট আউট হয়নি, আর 2 সপ্তাহের মধ্যে আমাদের রেজাল্ট বেরোনোর কথা। তবে তখন আমি ইউটিউবের সহায়তা নিই। ইউটিউবে তখন সব কিছুই অ্যাভেলেবেল, তো সেখানে আমি যাই, সেখানে ভিডিওর জন্য আমি দেখি। সেখানে দেখে আমি একটু চমকে উঠি যে রবীন্দ্রভারতীর মতো কিন্তু বিশ্বভারতীর স্ট্রাকচারটা নয়। বিশ্বভারতী এমন একটা ইউনিভার্সিটি যেখানে অন্যভাবে সব কিছু চলে। 26শে ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে বিশ্বভারতীতে, এবং 27শে মার্চ অবধি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 31শে মার্চ অবধি নিয়ে যাওয়া হয়েছে। 30-31শে মার্চ অবধি নিয়ে যাওয়া হয়েছে।
তো আমি যখন সেটা জানতে পারলাম তখন আমার একটু অবাক লেগেছিল, কারণ রবীন্দ্রভারতীতে আমি যেটা জানি যে পুরো পরীক্ষার পরেই সব কিছু হয়, রেজাল্ট বেরোনোর পরে, কিন্তু বিশ্বভারতীতে এইরকম একটা অন্যরকম সিচুয়েশনের কথা আমি কিন্তু জানতাম না। তো যখন আমি বিশ্বভারতীর এরকম একটা কথা জানতে পারলাম তখন আমি তাড়াতাড়ি করে চেক করলাম, ওখানে দেখাচ্ছিল নাকি যে আমাদের সব কিছু কিন্তু ভর্তি নাকি কমপ্লিট হয়ে গেছে, মানে ফর্ম ফিল আপ কমপ্লিট, অ্যাপ্লাই যদি না করতে পারি তাহলে আর মেরিট লিস্ট কী হবে। আমি অবাক হয়ে গেলাম যে রেজাল্ট বেরোনোর আগে কী করে এটা হলো। ওরা আসলে রেজাল্টটা দেখে না, ওরা আগে অ্যাপ্লাই করে দিতে বলে, যেটা হচ্ছে ক্লাস 12-এর অ্যাডমিট আর ক্লাস 11-এর রেজিস্ট্রেশনটা নিয়ে ওটা অ্যাপ্লাই করে দিতে বলে। এবং অ্যাপ্লাই করে দেওয়ার পরে যখন আমরা অ্যাপ্লাইটা করলাম তারপরে ওরা কিন্তু সেটার উপরে একটা এক্সাম নেয়, যেটাকে বলা হয় আমরা এন্ট্রান্স এক্সাম বলে থাকি। সেই এন্ট্রান্স এক্সামে যদি পাস করতে পারি তবেই ওরা ভর্তি নেবে, আমার মার্কসের ওপর কিছু ডিপেন্ড করবে না। তারপর তো অবভিয়াসলি আমাকে পাস করতেই হবে, একটা ভালো মার্কস পেতেই হবে, এইভাবে ওরা জিনিসটা করে। এবং আমি যখন জানতে পারি তখন অনেকটা লেট হয়ে গেছে, মেরিট লিস্ট ততদিনে বেরোয়নি, তবে আর এক সপ্তাহের মধ্যে বেরোনোর কথা ছিল। এবং তারপরে ওদের একটা পরীক্ষার ব্যবস্থা করা হয়, যেটা এন্ড অফ দ্য মেতে করা হয়। তো আমার সেই জন্য তখন একটু খারাপ লেগে গিয়েছিল যে আমি আর পারলাম না। এমএ করার ইচ্ছেটা রয়েছে, তবে এমএ তো এখন 1 বছর করে দিয়েছে, আমি এখানে এত বছর পড়ার পরে 1 বছর আর এমএর জন্য ওখানে গিয়ে কী করবো। যদি পিএইচডিতে চান্স পাই তো খুব ভালো ওখানে, তাহলে 5টা বছর আবার আমার অন্যরকম হবে জীবনে। কারণ আমি খুব চেয়েছিলাম যে শান্তিনিকেতনে যেতে, কারণ আমি একটু সাংস্কৃতিক দিক থেকে উদ্বুদ্ধ তো বলতে পারো, তো এই সব দিকে উৎসাহটা এত বেশি, রবীন্দ্রনাথের সাথে আমি এত কানেক্টেড যে সেখানে গিয়ে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, এত কালচারাল জিনিস, এত একটা অন্যরকম পরিবেশ, 5টা বছর আমার জীবনটাকে অন্যরকম ঘুরিয়ে দিত। সত্যি কথা বলছি, আমি অনেক অনেক শিল্পীদের দেখেছি যারা আজকে টিভি সিরিয়ালে কাজ করছে, যারা শান্তিনিকেতন থেকে ফিরে আসার পরেই তাদের মধ্যে সেই সাংস্কৃতিক বোধটাকে জাগরিত করতে পেরেছে, যেটা আমার মনে হয় অন্য কেউ পারতো না, অন্যভাবে এটা সম্ভব হতো না। তো সেই জন্যই আমি ওটা পারলাম না। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, রবীন্দ্রভারতীতেই এবার যাওয়া যাক। বিশ্বভারতী যখন হলো না তাহলে রবীন্দ্রভারতীতেই যাওয়া যাক। তবু তো আমি রবীন্দ্রনাথের সহায়তায় থাকবো, কারণ রবীন্দ্রভারতীতে আমি দেখেছি খুব সুন্দর বসন্ত উৎসব হয়, ভাষা দিবস পালন হয়, রবীন্দ্র জয়ন্তী তো বাদই দাও, কারণ রবীন্দ্র জয়ন্তী তো হবেই। তো সেখানে আমি তখন খোঁজ নিই, সেটার ক্ষেত্রে আমি আরও একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে বিশ্বভারতী যখন এরকম হচ্ছে রবীন্দ্রভারতীতেও বোধহয় এরকমই কিছু একটা হবে, আমার সেখানেও ভর্তি আর হলো না। তখন আমি সেখানে ফর্ম ফিল আপের জন্য একটু দেখি, তারপর সেখানে দেখায় যে না, পরীক্ষার পরেই, রেজাল্টের পরেই সব কিছু হবে। তো ফাইনালি তারপরে আমি রবীন্দ্রভারতীতে ফর্মটা ফিল আপ করতে পারি, মানে যেদিন আমার ফর্ম বেরিয়েছে 24শে জুন থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, আমি ফার্স্ট দিনেই কিন্তু রবীন্দ্রভারতীতেই ফর্ম ফিল আপ করেছি। আমি অন্য কোনো কলেজে কোনো সাবজেক্ট অনার্সের জন্য করিনি, বা গ্র্যাজুয়েশনে অন্যরকম কোনো সাবজেক্ট কোর্সের জন্য আমি যাইনি। ফার্স্ট টাইম ওটা ফর্ম ফিল আপ করেছি রবীন্দ্রভারতীতে, যে রবীন্দ্র নৃত্যের ওপর গ্র্যাজুয়েশন। তবে জানি না এটাতে চান্স পাবো কিনা, কারণ সেটার জন্য প্রচুর খাটনির প্রয়োজন, যেটা আমি কিছুটা হলেও করছি। এবার এন্ট্রান্সে চান্স পেলে ভালো, না পেলে আমি তোমাদের সকলকে জানিয়ে রাখছি আমি অন্য কিছু নিয়ে পড়ার কথা ভেবে রেখেছি অল্টারনেটিভ, তবে সেটা তোমাদেরকে এই মুহূর্তে জানাচ্ছি না। যখন আমি ভর্তি হয়ে যাব, ফাইনালি সব কিছু ফাইনালাইজ হয়ে যাবে, অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে, আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিও করে জানিয়ে দিতে পারবো আশা করছি। তো এইটাই ছিল ভিডিও, মোটামুটি এর থেকে বেশি আর কিছু না। এই ভিডিওটাতে আমি এইটুকুই বলতে চাইলাম যে আমি কেন রবীন্দ্রভারতী থেকে বেছে নিলাম। আমার কিন্তু ফার্স্ট প্রেফারেন্স বিশ্বভারতী ছিল। তোমরা যেরকমটা বলতে চাইছো যে বিশ্বভারতী অনেকটা এগিয়ে, ঠিক আমি সেটাই বলছি, কোনো কলেজ এগিয়ে পিছিয়ে না, তবে বিশ্বভারতীটাতে আরেকটু সব কিছু বোধ হয় অ্যাডভান্স লেভেলের হয়ে থাকে, তো সেই জন্য আমি ওখানে যেতে চেয়েছিলাম। তবে রবীন্দ্রভারতীতে এই জন্যই আমি এলাম। তবে কোনো কলেজের কোনো মাইনাস পয়েন্ট আমি দেখতে পাই না, কলেজই হয়, সব কলেজই সমান ভালো। তোমাকে নিজেকে ভালো থাকতে হবে। তবে আমি আমার প্রেফারেন্সে, নিজের তো একটা থাকে না যে প্রত্যেকটা স্কুল রয়েছে, তবে তুমি নিজে ঠিক করবে যে কোন স্কুলে তুমি পড়বে, তোমার মা বাবা ঠিক করে যে না ওই স্কুলটাতে দেবো, এরকমই একটা ব্যাপার পুরো জিনিসটা। তার জন্য আমি নিজে ঠিক করেছিলাম যে আমি এই কলেজেই ভর্তি হবো। বিশ্বভারতী তাই হলো না, কিন্তু কিছু করার নেই। এটার জন্য আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, মন খারাপ করেছিলাম বেশ কিছুদিন। তারপর ভাবলাম জীবনে সব কিছু তো হারিয়ে ফেলেছি, আর এই কলেজটা নিয়ে এত দুঃখ করে লাভ নেই। আমি যদি সময় পাই মাঝে মাঝে যাবো, শান্তিনিকেতনে ঘুরে আসবো। আসলে কোনো জিনিস যখন তোমার কাছে অভ্যেসে পরিণত হবে তখন কিন্তু সেটা আর ভালো লাগবে না। এখন আমি ওটা পাইনি বলে পাওয়ার প্রত্যাশাটা আমাকে পাগল করে তুলছে, কিন্তু যখন আমি ওটা পেয়ে যাব তখন আর সেই জিনিসটা থাকবে না, তখন আমার কাছে সেইটাই হয়ে যাবে যে আমার কাছে ওটা অভ্যেসে পরিণত হয়ে যাবে। থাক, অভ্যেস না হোক, ওটাই হয়তো আমার কাছে প্রাপ্তি ছিল, কিছু করার নেই। তোমরা রবীন্দ্রভারতী থেকে আমি যে ভিডিওটা পোস্ট করেছি, আমি নাচ নিয়ে পড়বো, রবীন্দ্রভারতীতে ফর্ম ফিল আপ করেছি, সেখানে রবীন্দ্রভারতী প্রচুর আমার দাদা দিদিরা আমাকে প্রচুর কমেন্ট করেছো যে তারা কেউ গ্র্যাজুয়েশন করছে, কেউ এমএ করছে, কেউ ফাইনাল ইয়ার, তারা বলেছো যে ভাই যদি কোনো সহায়তা লাগে জানিও। আমি সত্যি কথা বলছি, তোমাদের কাছে অনেক অনেক গ্রেটফুল, এটার জন্য অনেক ধন্যবাদ। ইউটিউব প্ল্যাটফর্মটাকে এর জন্য আমি এত মানুষের কাছে পরিচিতি পেয়েছি, এইটুকু হলেও মানুষ আমাকে চেনে আজকে। আর একটা কথা তোমাদেরকে বলি যে তোমরা এত ভালোবাসা দিয়েছো, আমি সত্যি
রবীন্দ্র ভারতীতে ভর্তি হতে পারি, তাহলে সেই দাদা দিদিদের সাথে প্রত্যেকের সাথে আমার যোগাযোগ রাখার ইচ্ছে আছে, প্রত্যেকের সাথে কথা বলার ইচ্ছে আছে এবং একটি কালচারের মধ্যে নিজেকে সুন্দরভাবে আরও উজ্জ্বল তৈরি করে নেওয়ার একটা প্রচেষ্টা নিজের মধ্যে রয়েছে। তো এটুকুই ছিল ভিডিওটা আর বেশি বড় করব না। তোমরা আশা করি বুঝতে পেরে গেছো কেন কি জন্য আমি এখানে ভর্তি হলাম, কেন ওটাতে নয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, আর ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে দিও। লেটস আড্ডা বিচ। টাটা, বাই বাই, সি ইউ সুন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।